Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের বাংলা অর্থাৎ যাদের G3 বা CC3 থার্ড সেমের যাদের পরীক্ষা একেবারেই আর দু একদিন পরেই, তাদের জন্যে 5 নম্বরই প্রশ্ন, একটা লাস্ট মিনিট সাজেশান এবং তৎসহ তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি যে এই প্রশ্নগুলি এখান থেকে করলে তোমরা অবশ্যই কমন পাবে, এটা আমার ধারণা। কারণ আমি তোমাদের বিগত দিনের প্রশ্ন সমস্ত বেছে দেখেছি যে এই ধরনের প্রশ্নই তা তোমাদের সাধারণত থাকে। এছাড়াও গতকালই আমি আরও একটি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। সেখানেও ওই বৈষ্ণব পদাবলীর বেশ কিছু পদের অংশবিশেষ আমি আলোচনা করেছি, সেগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি যেটা করতে চলেছি তার মধ্যে ওই G3 বা CC3-তে যত শর্ট কোশ্চেন মানে 5 নম্বরই প্রশ্ন থাকে, সেই প্রশ্ন এবং তার উত্তর একই সঙ্গে আমি তোমাদের এখন করিয়ে দেব। আর একটা কথা বলে নিই, এর আগে আমি কিন্তু এই 1 নম্বরই প্রশ্নের একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি চাও তাহলে আমার এই চ্যানেল থেকে সেটিকে দেখে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদের খুব কাজে দেবে। আমি আজ এক্ষেত্রে যেটা করব, এই প্রশ্নগুলোকে আমি প্রথমে তোমাদের খুব ধীরে ধীরে আগে একটু বুঝিয়ে নেব, বুঝিয়ে তারপরে খুব ধীরে ধীরে লেখাবো, যাতে তোমরা বিষয়টাকে লিখে নিতে পারো। কারণ বুঝতেই পারছো এখন আবার লিখিতভাবে এ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে আমি তোমাদের আস্তে আস্তে বলবো, তোমরা ডিকটেট করে নাও। আমি যেমনভাবে লাইভ ক্লাসে নিই সেইভাবেই বলবো, তোমরা সেগুলোকে লিখে নাও এবং আমার মনে হয় লিখতে পারবে। তো দেখো, আর দেরি না করে আমি চলে যাই আসল কাজে। যেটা বলতে চলেছি সেটা হলো, আজকে আমি করতে চলেছি তোমাদের G3 বা CC3 বাংলায় থার্ড সেমের যে 5 নম্বরই প্রশ্ন যেসব দেয়া হয় সেগুলোর একটা শর্ট সাজেশন এবং তার উত্তর একই সঙ্গে আমি এখানে লিখিয়ে দেব। ক্লিয়ার? সুতরাং প্রথম প্রশ্ন দেখো, মাথুর বলতে কি বোঝো? কথাটা বোঝার চেষ্টা করো। তো এখন এই মাথুর বলতে কি বোঝো আমি বলে নিই যে মাথুর হলো বৈষ্ণব পদাবলী শাস্ত্রের একটা পর্যায়। বৈষ্ণব পদাবলী শাস্ত্রের একটা পর্যায় তোমরা সকলেই জানো। যখন কৃষ্ণের মামা অক্রূর কংসকে বধ করার জন্যে কৃষ্ণকে ব্রজধাম থেকে মথুরায় নিয়ে চলে গেলেন, তারপর থেকে আর কিন্তু কৃষ্ণ কোনোদিন মথুরায় ফেরেননি। ব্রজধাম ছেড়ে মথুরায় চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাধা কৃষ্ণ বিরহে ভীষণভাবে বিরহ দ্বারা আক্রান্ত হলেন, এবং শুধুমাত্র আক্রান্তই হলেন না, তার জীবন সম্পূর্ণরূপে এক প্রকার বলতে পারো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। কৃষ্ণ বিরহে তিনি বিরহিণী হয়ে পড়লেন এবং কৃষ্ণের অভাব বড় বেশি করে অনুভব করতে লাগলেন। এই যে কৃষ্ণের মথুরায় যাওয়ার জন্যে রাধার এই যে বিরহ, রাধার এই যে শূন্যতা, সেটি বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ে বর্ণিত হয়েছে তাকেই মাথুর বলে। এবং এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কিন্তু বিদ্যাপতি। ক্লিয়ার? এই হলো আলোচনা। এবার আমি লিখিয়ে দিই, ভালো করে শোনো। আমি আস্তে আস্তে বলছি, প্লিজ লিসেন টু মি, এবং লিখতে পারবে তোমরা। লেখো, স্টার্ট করো। প্রশ্নটা হলো, মাথুর বলতে কি বোঝো? প্রকৃতপক্ষে মাথুর হলো বৈষ্ণব পদাবলী শাস্ত্রের একটি পর্যায়।
কৃষ্ণের মামা অক্রূর যখন কংসকে বধ করার জন্য কৃষ্ণকে ব্রজধাম থেকে মথুরায় নিয়ে চলে গেলেন, তারপর থেকে কৃষ্ণ কোনোদিন আর ব্রজধামে ফিরে আসেননি। স্বাভাবিকভাবেই কৃষ্ণ ব্রজধাম ছেড়ে চলে যাওয়ায় ব্রজধামের প্রতিটি অধিবাসীর সঙ্গে সঙ্গে রাধিকাও কৃষ্ণ বিরহে একেবারে বিরহিণী হয়ে পড়লেন। কৃষ্ণের অভাবে তার সব কিছু শূন্য বলে মনে হতে লাগলো। কোনো কিছুই তখন তার ভালো লাগছিল না। বারবার তিনি কৃষ্ণকে পেতে চাইছিলেন, কিন্তু কৃষ্ণ আর তার কাছে ফেরেননি। স্বাভাবিকভাবেই মথুরায় চলে যাওয়াকে কেন্দ্র করে রাধা এবং ব্রজবাসীর অন্তরে কৃষ্ণের জন্য যে বিরহ কাতরতা দেখা দিয়েছিল, সেটিকেই বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ে তুলে ধরা হয়েছে তা মাথুর নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। পরের প্রশ্ন লেখো, গাগরি বাড়ি ঢারি করি পিছলো, চলতহি অঙ্গুলি চাপি। ড্যাশ দিয়ে কোন পর্যায়ের পদ? পদকর্তাকে পদটির তাৎপর্য বর্ণনা করো। লেখো, আলোচ্য অংশটুকু বৈষ্ণব পদাবলী শাস্ত্রের অন্তর্ভুক্ত অভিসার পর্যায়ের পদ। প্যারাগ্রাফ, এই অভিসার পদটির পদকর্তা হলেন
গোবিন্দ দাস। এই অভিসার পদটির পদকর্তা হলেন গোবিন্দ দাস। প্যারাগ্রাফ: বৈষ্ণব কবি গোবিন্দ দাস এই পদটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে বর্ষায় যখন জলে পদঘাট ভরে গিয়েছে, সেই অবস্থায় রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বের হতে চান। বর্ষার পিচ্ছিল পথ, যাতে তার এই অভিসারে কোনো বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য রাধা উঠোনে জল ঢেলে পিচ্ছিল পথে পায়ের আঙুল টিপে টিপে পথ চলা অভ্যাস করছেন এবং একই সঙ্গে কোমল পায়ে কাঁটা ফুটিয়ে যন্ত্রণা সহ্য করছেন, যাতে বর্ষার পিচ্ছিল পথ এবং কীটপতঙ্গের দংশন যাতে তার অভিসারে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে। পরেরটা: আধো জনম হাম নিদে গোয়াংলু। আধো জনম হাম নিদে গোয়াংলু, জরানিশি কাটি গেলা। পরের লাইন: জরানিশি কাটি গেলা। ড্যাশ দিয়ে কোন পর্যায়ের পদ? পদকর্তাকে পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। হ্যাঁ, লিখতে শুরু করো। আলোচ্য অংশটুকু বৈষ্ণব পদাবলী শাস্ত্রের
বৈষ্ণব পদাবলী শাস্ত্রের প্রার্থনা পর্যায়ের অন্তর্ভুক্ত, প্রার্থনা পর্যায়ের অন্তর্ভুক্ত। প্যারাগ্রাফ, এই পদের পদকর্তা হলেন অশীতিপর, অশীতিপর, তালবস্বয় দীর্ঘই তয়স্বই পর, অশীতিপর মানে যাদের বয়স ৮০-র ঊর্ধ্বে, অশীতিপর বয়োবৃদ্ধ কবি, পণ্ডিত কবি, অশীতিপর বয়োবৃদ্ধ পণ্ডিত কবি বিদ্যাপতি। প্যারাগ্রাফ, এই পংক্তিকটির মধ্যে দিয়ে, এই পংক্তিকটির মধ্যে দিয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন যে জীবনের অর্ধাংশ তিনি এক প্রকার কৃষ্ণের প্রকৃতি যথাযথ রূপে বুঝতে না পেরে এক প্রকার নিদ্রার মধ্যে দিয়েই কাটিয়ে দিলেন, এক প্রকার নিদ্রার মধ্যে দিয়েই কাটিয়ে দিলেন। কৃষ্ণই যে একমাত্র নিত্য তা তিনি বুঝতে পারেননি, কৃষ্ণই যে একমাত্র নিত্য তা তিনি বুঝতে পারেননি। তিনি পুত্র, কন্যা, স্ত্রী, বন্ধু বান্ধব এদের মধ্যে দিয়েই দিন রাত কাটিয়ে দিয়েছেন। বারেকের জন্য তিনি কৃষ্ণের নামও স্মরণ করেননি। যা তার করা উচিত ছিল। পরিণত বয়সে এটা বুঝতে পেরে তিনি এই কথাগুলি বলেছেন। পরিণত বয়সে তিনি এটা বুঝতে পেরে এই কথাগুলি বলেছেন। পরের প্রশ্ন, গৌরচন্দ্রিকা কি? গৌরচন্দ্রিকা কি? প্রকৃতপক্ষে গৌরচন্দ্রিকাও বৈষ্ণব পদাবলী শাস্ত্রের একটি পর্যায়, যেখানে চৈতন্যদেবের উপরে কৃষ্ণত্ব আরোপ করে যেখানে চৈতন্যদেবের উপরে কৃষ্ণত্ব
কৃষ্ণত্ব আরোপ করে তার আচার আচরণ বিশ্লেষণ করা হয়, সেই পর্যায়কেই গৌরচন্দ্রিকা বলে। অর্থাৎ এই পর্যায়ে চৈতন্যদেবকে মানুষ হিসেবে গণ্য না করে স্বয়ং কৃষ্ণ বলেই মনে করা হয় এবং তার আচার আচরণকেই, তার ওই সময়কার আচার আচরণকেই কৃষ্ণের আচরণ বলে মনে করা হয়, এমনই পর্যায়কে গৌরচন্দ্রিকা বলে। পরের প্রশ্ন, গৌরচন্দ্রিকার সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের তুলনা করো। গৌরচন্দ্রিকার সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের তুলনা করো বা পার্থক্য করো। প্রকৃতপক্ষে এই গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদাবলী চৈতন্যদেবকে কেন্দ্র করে গড়ে উঠলেও এই দুই পর্যায়ের মধ্যে বা এই দুই পদের মধ্যে নানা পার্থক্য আছে। এই দুই পদের মধ্যে, এই দুই পদ মানে গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদ, এই দুই পদের মধ্যে নানা পার্থক্য আছে। ওই পার্থক্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্যারাগ্রাফ, প্রথমত গৌরচন্দ্রিকায় চৈতন্যদেবের উপরে কৃষ্ণত্ব আরোপ করা হয়, অর্থাৎ তখন তাকে মানুষ হিসেবে গণ্য না করে কৃষ্ণ হিসেবে গণ্য করা হয়। মানুষ হিসেবে গণ্য না করে কৃষ্ণ হিসেবে গণ্য করা হয়। কৃষ্ণ হিসেবে গণ্য করা হয়। প্যারাগ্রাফ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদে চৈতন্যদেবকে মানুষ হিসেবেই গণ্য করা হয়। দ্বিতীয়ত,
গৌরচন্দ্রিকায়, দ্বিতীয়ত গৌরচন্দ্রিকায় নানা ধরনের অলৌকিক আচার আচরণের কথা বলা হয়। প্যারাগ্রাফ কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদে, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদে মানবীয় আচার আচরণ বর্ণনা করা হয়। তৃতীয়ত কীর্তন গানের সময় প্রথমে গৌরচন্দ্রিকা ভেজে নেওয়া হয় এবং প্যারাগ্রাফ করে পরে গৌরাঙ্গ বিষয়ক পদগুলি ভেজে নেওয়া হয়। প্যারাগ্রাফ সুতরাং উপরোক্ত পার্থক্যগুলি গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে। পরের প্রশ্ন, বধূ তুমি সে আমার প্রাণ কোন পর্যায়ের পদ? কোন পর্যায়ের পদ? পদকর্তাকে পদটির তাৎপর্য বিচার করো। পদটির তাৎপর্য বিচার করো। উত্তর, এটি নিবেদন পর্যায়ের পদ। এটি নিবেদন পর্যায়ের পদ। পদকর্তা হলেন চণ্ডীদাস। প্যারাগ্রাফ, এবার তাৎপর্যটা। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা কৃষ্ণের উদ্দেশ্যে বলেছেন, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ, দেহ মন কুলশীল জাতি মন আমি সবই তোমাকে সমর্পণ করেছি। হে কৃষ্ণ, তুমি অখিলের নাথ, যোগীর আরাধ্য ধন, আমি অতি দীন গোয়ালিনী, আমি অতি দীন গোয়ালিনী, ভজন পূজন জানিনে, প্রেম রসে দেহ মনকে ঢেলে দিয়ে তোমার পায়ে, তোমার পায়ে নিজেকে নিবেদন করেছি। তুমি আমার পতি এবং তুমি আমার গতি। পরেরটা দেখো, একটু এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তোমাদের সব উত্তর একদম করে দেয়া, তো সেই জন্যেই
একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে এগুলো করে নিও। পরেরটা, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। কোন পর্যায়ের পদ? পদকর্তাকে তাৎপর্য বিচার করো। উত্তর লেখো। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা সমাজ সংসার সব কিছুই ত্যাগ করেছেন। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা সমাজ সংসার সব কিছুই ত্যাগ করেছেন। কৃষ্ণই তার জীবনের অভীষ্ট। পরপুরুষের প্রতি তার আসক্তির জন্য তাকে কলঙ্কিনী অখ্যাতি অর্জন করতে হয়েছে। কলঙ্কিনী অখ্যাতি অর্জন করতে হয়েছে। শ্রীমতী রাধা তার জন্যে দুঃখিত নন। শ্রীমতী রাধা তার জন্যে দুঃখিত নন, বরং যদি তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন তবে এই কলঙ্কের হার গলায় পরেও তিনি সুখ পাবেন। পরেরটা, কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো। পরের লাইন, অবলার প্রাণ নিতে তোমা হেন। ওই একইভাবে কোন পর্যায়ের পদ? পদকর্তাকে তাৎপর্য বিচার করো। উত্তর লেখো। এটি আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। এটি আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। পদকর্তা হলেন চণ্ডীদাস। এবার তাৎপর্য। রাধা বলতে চেয়েছেন যে, রাধা কৃষ্ণকে বলতে চেয়েছেন যে বন্ধু, কি মোহিনী যে তুমি জানো, কি মোহিনী যে তুমি জানো, অবলার প্রাণ নিতে তোমার মতো আর কেউ নেই। তোমার মতো আর কেউ নেই। ঘরকে বাহির করেছি, বাহিরকে করেছি ঘর। দাঁড়ি, পরকে আপন করেছি, আপনাকে করেছি পর। পরকে আপন করেছি, আপনাকে করেছি পর। এমনকি রাতকে দিন করেছি, দিনকে রাত। এমনকি রাতকে দিন করেছি, দিনকে রাত। কিন্তু বন্ধু, তোমার প্রেমের ধারা বুঝতে পারলাম না। কিন্তু বন্ধু, তোমার প্রেমের ধারা বুঝতে পারলাম না।
পরেরটা, এমনও প্রীতি কভু নাহি দেখি শুনি। পরেরটা, এমনও প্রীতি কভু নাহি দেখি শুনি। পরের লাইনে, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। কোন পর্যায়ের পদ? ওই একই প্রশ্ন এরকম, কোন পর্যায়ের পদ, পদকর্তা কে, তাৎপর্য বিচার করো। উত্তর লেখো, পূর্বরাগ পর্যায়ের পদ। এটি পূর্বরাগ পর্যায়ের পদ, পদকর্তা হলেন চণ্ডীদাস। এবার তাৎপর্য, রাধা বলতে চেয়েছেন যে এমন প্রীতি কখনো দেখিনি কিংবা শুনিনি। আপনা আপনি, আপনা আপনি, প্রাণের সঙ্গে প্রাণ বাঁধা পড়েছে। কোলাকুলি অবস্থায় থেকেও বিচ্ছেদের কথা ভেবে দুজনেই কাঁদছে। তিলার্ধ সময়ের জন্য একজন অপরজনকে না দেখলে যেন মরে যায়। জল ছাড়া মাছ যেমন কখনো বাঁচে না, তেমনি এক মানুষের সঙ্গে অপর মানুষের এমন অচ্ছেদ্য প্রেমের কথা কখনো শোনা যায় না। পরেরটা, আজু হাম কি পেখলু। খুব ইম্পর্টেন্ট এটা, আজু হাম কি পেখলু। পয়চন্দ্রবিন্দু একার খ লয় হস্য। নবদ্বীপ চন্দ করতলে করই বয়ন অবলম্ব। করতলে করই বয়ন অবলম্ব। পরের লাইন, পুনঃ পুনঃ গতায়তি করুঘর পন্থ। পুনঃ পুনঃ গতায়তি করুঘর পন্থ। পরের লাইন, খেনে খেনে ফুল বনে চলই একান্ত। খেনে খেনে ফুল বনে চলই একান্ত। এটা এই যে চারটে লাইন বললাম, দেখো প্রথম দুটো লাইনেরও যদি অর্থ লিখতে দেয় কিংবা লাস্ট দুটো লাইনের দেয়, অর্থ কিন্তু একই লিখতে হবে। লেখো, এখানে কবি বলতে চেয়েছেন, আজ আমি নবদ্বীপ চন্দ্রকে কি মূর্তিতে দেখলাম, তিনি করতলে বদন অবলম্বন করে রয়েছেন। পুনঃ পুনঃ যাতায়াত করছেন ঘরে আর পথে। পুনঃ পুনঃ যাতায়াত করছেন ঘরে আর পথে। আবার ক্ষণে ক্ষণে একান্তে ফুল বনে চলে যাচ্ছেন। আবার ক্ষণে ক্ষণে একান্তে ফুল বনে চলে যাচ্ছেন। তার নয়ন কমল ছলছল করছে এবং তা নব নব ভাব প্রকাশ করছে। এই হয়ে গেল বৈষ্ণব পদাবলী থেকে। রাজারানী থেকে লেখো,
অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী, অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী, এটা রাজা ও রানী থেকে। অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী, উক্তিটি কার? উক্তিটি কার? প্রসঙ্গ সহ তাৎপর্য বিচার করো, প্রসঙ্গ সহ তাৎপর্য বিচার করো। উত্তর লেখো। আলোচ্য উক্তিটির বক্তা হলেন রানী সুমিত্রা। আলোচ্য উক্তিটির বক্তা হলেন রানী সুমিত্রা। প্যারাগ্রাফ করো। রাজকার্যে বিমুখ রাজা বিক্রমের উদ্দেশ্যে, বিক্রমের উদ্দেশ্যে রানী সুমিত্রা একথা বলেছেন। প্রজাদের করুণ ক্রন্দনে রানী বিচলিত হয়েছেন। এই উক্তিটির মধ্যে দিয়ে রানীর দুটি সত্তার প্রকাশ ঘটেছে। এই উক্তিটির মধ্যে দিয়ে রানীর অন্তরে দুটি সত্তার প্রকাশ ঘটেছে। অন্তরেরটা কাটো। রানীর দুটি সত্তার প্রকাশ ঘটেছে। দাঁড়ি। রাজার অন্তরে তিনি প্রেমিকা, রাজার অন্তরে তিনি প্রেমিকা, কিন্তু বাইরে তিনি প্রজাজননী। রাজার অন্তরে তিনি প্রেমিকা, কিন্তু বাইরে তিনি প্রজাজননী। প্রেমবোধ এবং কর্তব্যবোধ, প্রেমবোধ এবং কর্তব্যবোধ উভয়ের সম্মেলনে, উভয়ের সম্মেলনে তার নারী সত্তা উদ্ভাসিত হয়েছে। পরেরটা, কেমনে বোঝাবো নাথ, এটাও রাজা ও রানী থেকে। কেমনে বোঝাবো নাথ, ড্যাশ দিয়ে উক্তিটি কার, তাৎপর্য বিচার করো। উক্তিটি কার, তাৎপর্য বিচার করো। ড্যাশ দিয়ে লেখো। উক্তিটির বক্তা হলেন রানী সুমিত্রা। প্যারাগ্রাফ করো। রাজার কল্যাণের উদ্দেশ্যে রাজা বিক্রমদেবের, রাজার কল্যাণের উদ্দেশ্যে রাজা বিক্রমদেবের অন্তঃপুরে, রাজা বিক্রমদেবের অন্তঃপুর থেকে, অন্তঃপুর থেকে তিনি রাজাকে ছেড়ে যাচ্ছেন, তিনি রাজাকে ছেড়ে যাচ্ছেন। বিক্রমদেব রাজধর্ম ও রাজকর্ম জলাঞ্জলি দিয়ে, রাজধর্ম রাজকর্ম জলাঞ্জলি দিয়ে সুমিত্রার প্রেমে মগ্ন হওয়ায় দেশ অরাজক হয়ে উঠেছে। রাজধর্ম রাজকর্ম জলাঞ্জলি দিয়ে সুমিত্রার প্রেমে মগ্ন হওয়ায় দেশ অরাজক হয়ে উঠেছে। নারী সুমিত্রা এই কথা শুনে রাজার কর্তব্য নিজেই সম্পাদন করার জন্য মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। রাজার প্রতি প্রেমের কারণেই
রাজার প্রতি প্রেমের কারণেই তিনি এই কাজ করেছেন। রাজাকে কেউ নিন্দে করলে, রাজাকে কেউ নিন্দে করলে তা তিনি সহ্য করতে পারবেন না। রাজ্য যে অরাজক হয়ে উঠেছে, রাজ্য যে অরাজক হয়ে উঠেছে তাও রাজার কারণে। রাজার এই সব দোষের উপশম ঘটাতেই, রাজার এই সব দোষের উপশম ঘটাতেই তিনি রাজকর্তব্য হাতে তুলে নিতে, তিনি রাজকর্তব্য হাতে তুলে নিতে রাজাকে ছেড়ে মন্ত্রণা গৃহে গিয়েছিলেন। পরেরটা, এটাও রাজা ও রানী থেকে। যুদ্ধ বীর ধর্ম বটে, যুদ্ধ বীর ধর্ম বটে, ক্ষমা তার চেয়ে। পরের লাইন, বীরত্ব অধিক। ড্যাশ দিয়ে তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লেখো। কুমার সেনের মহত্বব্যঞ্জক উক্তি এটি। কুমার সেনের মহত্বব্যঞ্জক উক্তি এটি। নারী প্রকৃত বীর যুদ্ধ করতে পারে, আবার প্রয়োজনে ক্ষমাও করতে পারে। আঘাত করার শক্তি থাকা সত্ত্বেও যে শক্তি সংবরণ করতে পারে সেই সত্যিকারের মহৎ বীর। আবার বলি, আঘাত করার শক্তি থাকা সত্ত্বেও যে শক্তি সংবরণ করতে পারে সেই সত্যিকারের মহৎ বীর। মানী ব্যক্তি তুচ্ছ অপমানকে উপেক্ষা করতে পারে, মানী ব্যক্তি তুচ্ছ অপমানকে উপেক্ষা করতে পারে। পরেরটা, পরেরটা সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের দুর্ভাগ্যের কথা বলো। সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের দুর্ভাগ্যের কথা বলো। হয়দেব উত্তর লেখো। সাধারণ মেয়ে কবিতাটি পাঠ করে দেখা যায় যে সে নরেশ নামে একটি ছেলেকে প্রকৃত অর্থেই ভালোবেসে ফেলেছিল এবং তাকে 10-এর মধ্যে একজন করার জন্য
সে নিজের সব কিছু ত্যাগ করেছিল, এমনকি তাকে সে বিলেতেও পাঠিয়েছিল, কিন্তু নরেশ সেখানে লিজা নামে একটি মেয়ের প্রেমে পড়ে সাধারণ মেয়েকে ভুলে গিয়েছিল, এমনকি বিলেত থেকে লিজার প্রশংসা করে চিঠি সাধারণ মেয়েকে সে পাঠিয়েছিল। নিজের প্রেমাস্পদের কাছ থেকে এই ধরনের আচার আচরণ নিঃসন্দেহেই সাধারণ মেয়ের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সাধারণ মেয়ের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পরেরটা লেখো, 25 বছর ধরে প্রতীক্ষায় আছি। কে কার প্রতীক্ষায় আছে? আলোচ্য অংশটুকু কেউ কথা রাখেনি। কবিতার অন্তর্ভুক্ত। কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি যখন 8 বছরের বালক ছিলেন তখন তাদের বাড়িতে একজন বৈষ্ণবী আগমনী গান শোনাতে এসে অন্তরাটুকু শোনায়নি। সে বলেছিল যে পরের বছর এসে সে অন্তরাটুকু শোনাবে। কিন্তু এরপর কবি আরো 25টা বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু ওই বৈষ্ণবী আর তাদের বাড়িতে এসে তাকে আগমনীর সেই অন্তরা অংশটুকুকে শুনিয়ে যায়নি। সেই কারণেই কবি বলেছেন যে তিনি ওই অন্তরাটুকু শোনার জন্যে দীর্ঘ 25 বছর ধরে তিনি ওই অন্তরাটুকু শোনার জন্যে দীর্ঘ 25 বছর ধরে প্রতীক্ষায় আছেন। পরেরটা খুব ইম্পর্টেন্ট। এটা দিনের ভাগাড়ে নেমেছে শকুন। দিনের ভাগাড়ে নেমেছে শকুন আলোচ্য অংশটুকু কবি সমর সেন রচিত
নষ্টনীড় কবিতা থেকে আলোচ্য অংশটুকু কবি সমর সেন রচিত নষ্টনীড় কবিতা থেকে উদ্ধৃত হয়েছে। প্যারাগ্রাফ: ভাগাড়ে সাধারণত মৃত পশুদের দেহকেই ফেলে আসা হয় এবং রাতের বেলা শকুনেরা এসে সেই সব জীবদেহকে খায়। কিন্তু আমাদের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে ধর্মীয় উন্মাদনার ফলে যে দেশভাগ হয়ে গিয়েছিল তাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছিল, তাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এবং সেই সব নিহত মানুষদের অন্ত্যেষ্টি কাজ করার মতো সুযোগ ছিল না। সেই কারণে ওই সব নিহত মানুষদের দেহ মৃত পশুদের মতোই ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই সব মৃত মানুষের দেহ ভক্ষণ করার জন্যে দিনের বেলাতেও ভাগাড়ে শকুনের আবির্ভাব ঘটেছিল। লাস্ট ওয়ান, পরেরটা, শেষ অংশ, এটা লিখে নাও। নষ্টনীড় পাখি কাঁদে ড্যাশ দিয়ে আলোচ্য অংশটুকু বাস্তববাদী সমাজ সচেতন কবি সমর সেন রচিত নষ্টনীড় কবিতার অন্তর্ভুক্ত প্যারাগ্রাফ। এই অংশটির মধ্যে দিয়ে বলতে চাওয়া হয়েছে যে দেশভাগের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছিল তাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ থেকে হাজার হাজার মানুষ আমাদের এই বাংলায় এসে হাজির হয়েছিল। তারা নিজেদের ভিটে ছেড়ে আসতে চায়নি, কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। নিজেদের ভিটে ছেড়ে আসতে গিয়ে তাদের মন ডুকরে কেঁদে উঠেছিল, কিন্তু কিছুই করার ছিল না।
আবার এই নতুন দেশে এসে নানা সমস্যা তাদের থাকার জন্য এখানেও তারা নিজেদের মানিয়ে নিতে পারেনি। তাদের অন্তর বেদনায় দীর্ণ হয়ে গিয়েছিল। ওই নীড়হারা পাখি যেমন তার বাসা হারানোর জন্যে কাঁদতে থাকে, ঠিক তেমনি ভাবে এই সব শরণার্থীরাও মনে মনে কাঁদতে শুরু করেছিল। এটিকেই এখানে কবি সমর সেন নীড়হারা পাখির কান্নার সঙ্গে তাদের ভিটে হারানোর কান্নার তুলনা করেছেন। এটাই ছিল আজকে। দেখো, এই ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে গেল, আমি মানছি, কিন্তু তোমরা যদি এই কোশ্চেনগুলোকে করো তাহলে 5 নম্বরই যে প্রশ্নগুলো আসবে আমি একেবারে নিশ্চিত যে তোমরা এখান থেকেই কমন পাবে, কারণ আমি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর করে দিয়েছি, আর সেই কারণেই এতটা সময় লেগেছে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পারো, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এই ভিডিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই বিষয়গুলি জানতে দাও। একই সঙ্গে যারা তোমরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দাঁড়াও, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরো ভালোভাবে সাহায্য করতে পারি, তোমাদের আরো কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। এটাকে করো, সব তৈরি করলে তবেই আমার এই শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। সুতরাং দ্যাটস অল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে।